নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সেক্ষেত্রে সর্বপ্রথমেই যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা দুর্দান্ত দল গঠন করছে নিজেদের চেনা ছন্দে আবারও ফেরার জন্য। ইতিমধ্যেই বেশ কিছু স্বদেশি এবং বিদেশি প্লেয়ারদের নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট, যাদের মধ্যে ভারতীয়দের মধ্যে এডমুন্ড এবং বিপিন এই দুজনকে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং বিদেশিদের মধ্যে রাশিদ এবং মিগুয়েল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যেমনটা জানা গেছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমের জন্য দলে আরও দুজন নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসতে চলেছে, যাদের মধ্যে সাউল ক্রেসপোর পরিবর্তন হিসাবে একজন আক্রমণভাগের বিদেশি প্লেয়ার দলে নিতে চাইছে লাল হলুদ কর্তারা, এবং ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পরিবর্তে দলে একজন নতুন স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনায় রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। অপর দিক দিয়ে ডিফেন্সের দিকে তাকালে হিজাজি মাহেরের চোটের কন্ডিশন দেখে নিয়েই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। যেমনটা খবর, কোচ অস্কার ব্রুজন দলের স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পারফরমেন্সে তেমন একটা খুশি নয়, যার ফলে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে অফলোড করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে ইস্টবেঙ্গলের একটা লম্বা চুক্তি বাকি থাকায় ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়তে গেলে কিন্তু প্রায় আনুমানিক 2.5 থেকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে দলে নেওয়ার বিষয়ে এক বিদেশি ক্লাব আগ্রহী থাকলেও বর্তমানে যেমনটা জানা গেছে, সেই বিদেশি ক্লাবও কিন্তু আর নতুন করে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের বিষয়ে কোনো কথাবার্তা এগোয়নি। এরপরেও আবার যেমনটা জানা গেছিল, আইএসএলের ক্লাব ওড়িশা এফসি তারা তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিয়াগো মৌরিসিওর রিপ্লেসমেন্ট হিসাবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে অ্যাপ্রোচ করেছে। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে পরিমাণ অর্থ দাবি করেছে, সেই অর্থ দিয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে দলে নেওয়ার বিষয়েও তেমন একটা আগ্রহীও হচ্ছে না ওড়িশা এফসি ম্যানেজমেন্ট, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিয়ে বেশ সমস্যার মধ্যে রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। কারণ কেরালা ব্লাস্টার এফসি দলে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের দুর্দান্ত পারফরমেন্স দেখে তাকে গত মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করলেও কেরালা ব্লাস্টার এফসির পারফরমেন্সের ধারে কাছে পারফরমেন্সও কিন্তু করতে পারেনি ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে লাল হলুদ জার্সিতে। এছাড়া ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে কোচ কার্লোস কোয়াদ্রাতের পছন্দের বিদেশি হলেও কোচ অস্কার ব্রুজনের নজর কিন্তু মোটেই কাটতে পারেনি এই ডিমিত্রিয়াস, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিয়ে ইস্টবেঙ্গলের দল গঠনের পথে যে বেশ খানিকটা বাধার সৃষ্টি হয়েছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে, ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, নাকি ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে বাধ্য হয়েই দলে ধরে রাখার সিদ্ধান্ত নিতে হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নিখিল প্রভুকে নিয়ে। তো এই তরুণ ভারতীয় ডিফেন্ডার নিখিল প্রভু সে এই মৌসুমে পাঞ্জাব এফসি জার্সিতে বেশ নজরকাড়া পারফরমেন্স করেছে, সেটা তোমরা দেখতে পেয়েছো, যার ফলে এই নিখিল প্রভুকে দলে নেওয়ার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে, এবং যেমনটা জানা গেছে এই নিখিল প্রভুকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টেরও কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকেও একটা প্রাথমিক প্রস্তাব দেওয়া হয় এই নিখিল প্রভুর কাছে। আর যেমনটা জানা গেছে, কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে যে অর্থটা প্রস্তাব রাখা হয়েছে নিখিল প্রভুর টেবিলে, সেই অর্থতে নিখিল প্রভু কেরালা ব্লাস্টার এফসির অফারে কিন্তু তেমন একটা আগ্রহী নয়, যার ফলে নিখিল সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির অফারকে রিজেক্ট করে দিয়েছে। অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের প্রাইম টার্গেট হিসেবে মেহতাব সিংকে রেখেছে। তবে যদি মেহতাব সিং সে হাতছাড়া হয়ে যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, তখন কিন্তু প্ল্যান বি হিসাবে এই নিখিল প্রভুর ডিলে অল আউট ঝাঁপানোর পরিকল্পনা রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই তরুণ ভারতীয় ডিফেন্ডার নিখিল প্রভু সে আসন্ন মৌসুমে কোন জার্সিতে মাঠে নামে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমাদের ভিডিওতে লাইক করোনি, তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এবার মোহনবাগানের আপডেটের বিষয়ে কথা বললে সর্বপ্রথম আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আসন্ন মৌসুমের ACL2 এর ম্যাচের সূচি নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমের আইএসএল লিগ শিল্ড জিতে আসন্ন মৌসুমে ACL2 এর টিকিটটা পাকা করে নিয়েছে মোহনবাগান দল।
আর আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে একটা ভালো দল গঠন করার জন্য একটা ভালো স্কোয়াড গঠনের চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এমনিতেই মোহনবাগান তারা এই মৌসুমের সেরা দল, আর চ্যাম্পিয়ন দলকেই আসন্ন মৌসুমেও দলে ধরে রাখার চেষ্টায় রয়েছে মোহনবাগান। তবে দলে বেশ কিছু পজিশনে নতুন মুখ নিয়ে আসতে চলেছে বাগান ম্যানেজমেন্ট, যাদের মধ্যে দলে আসন্ন মৌসুমে 2 নতুন বিদেশি প্লেয়ারের আগমন করতে চলেছে। ইতিমধ্যেই রবসান রবিনও সে কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে মোহনবাগান দলে, এবং দলের দ্বিতীয় নতুন বিদেশি হিসাবে একজন বক্স টু বক্স মিডফিল্ড পজিশনের প্লেয়ার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বাগান ম্যানেজমেন্টের। আর সেই মতনভাবেই বেশ কিছু হাই প্রোফাইল মিডফিল্ডারের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছে মোহনবাগান। এছাড়া ভারতীয়দের মধ্যে আপাততভাবে মেহতাব সিংয়ের ডিলটাই কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে মোহনবাগান দলে। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে মোহনবাগান দলে খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাবো না। তবে যে কয়জন নতুন প্লেয়ার মোহনবাগান দলে যোগ দেবে তাদের আগমনে মোহনবাগান দল আরও বেশ খানিকটা স্ট্রং হয়ে যাবে, সেটা বলাই যায়। তো যাই হোক, আসন্ন মৌসুমে ACL 2কেই বেশি প্রাধান্য দিতে চলেছে বাগান ম্যানেজমেন্ট, আর সেই মতনভাবেই এশিয়া মঞ্চে নিজেদের ছাপ ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে বাগান শিবির। তবে এবার কথা হচ্ছে ACL 2 এর টুর্নামেন্টে মোহনবাগান দল কবে থেকে নামতে চলেছে। তো এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ থেকেই ACL 2 খেলতে নামবে মোহনবাগান। যেমনটা খবর, সেপ্টেম্বর মাসের 16 থেকে 19 তারিখের মধ্যেই মোহনবাগান দলের ACL 2 এর প্রথম ম্যাচটা পড়তে চলেছে। এর পাশাপাশি এবার আসন্ন মৌসুমের জন্য সমস্ত ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টের আনুমানিক স্টার্টিং ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেছে, যেখানে আসন্ন মৌসুমে ডুরান্ড কাপের ম্যাচ চালু হতে চলেছে জুলাই মাসের 15 তারিখ থেকে এবং চলবে আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত, এবং সুপার কাপ অথবা ফেডারেশন কাপ চালু হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে, যা চলবে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত, এবং সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে ISL। তো এই ছিল আসন্ন মৌসুমের ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টের ওপেনিং ডেট। তবে এই ক্যালেন্ডারটা যে মোহনবাগানের জন্য বড় একটা সমস্যার সৃষ্টি করেছে সেটা বলাই যায়, কারণ মোহনবাগান দল তারা ACL 2 এর ম্যাচ খেলতে নামবে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ থেকেই। অপরদিক দিয়ে 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার কাপ অথবা ফেডারেশন কাপ। সেক্ষেত্রে একই সময় মোহনবাগানকে ACL 2 এবং সুপার কাপ অথবা ফেডারেশন কাপ এই 2 টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে হবে। আর একই মাসে ACL 2 এর মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পাশাপাশি সুপার কাপেও খেলতে হলে মোহনবাগান দলকে কিন্তু বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, কারণ মোহনবাগান তারা যদি সুপার কাপ অথবা ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যায়, তাহলে কিন্তু সেই সময় মোহনবাগানের ACL 2 এর ম্যাচ পড়বে। আর মোহনবাগানকে যদি ACL 2 এর প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হয়, তখন কিন্তু মোহনবাগান দল বেশ খানিকটা চাপে পড়ে যাবে তাদের এই ব্যস্ত শিডিউল নিয়ে। সেহেতু না হয় মোহনবাগানকে সুপার কাপে তাদের জুনিয়র দল নিয়ে খেলতে হবে, আর না হয় মোহনবাগানের ACL 2 এর ম্যাচের সূচি দেখে নিয়ে সুপার কাপের পরবর্তী রাউন্ডের সূচি তৈরি করতে হবে AIFFকে। আর মোহনবাগানের পাশাপাশি আবার FC গোয়াকেও কিন্তু এই একই সমস্যায় পড়তে হবে। অপরদিক দিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন দল তারা কিন্তু এশিয়া মঞ্চে খেলার স্লট পায়। সেহেতু এইরকম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মোহনবাগান ও FC গোয়া এই 2 দলই কিন্তু চাইবে নিজেদের শক্তিশালী দল মাঠে নামাতে। সেক্ষেত্রে AIFF তারা কোন বিচারে এইরকম শিডিউল ফেললো সেটাই কিন্তু অবাক করার মতন বিষয়। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে 2 গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একই সময় কিভাবে হ্যান্ডেল করে FC গোয়া ও মোহনবাগান। তবে AIFF এর মোহনবাগান ও FC গোয়ার পরিস্থিতি বিচার করে সুপার কাপের ডেটটা কিন্তু রাখতে হতো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 2 প্লেয়ারের চূড়ান্ত হওয়ার বিষয় নিয়ে। তো তোমাদের মনে আছে, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা তিনি কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগানের জুনিয়র দল থেকে একাধিক প্লেয়ারকে সিনিয়র দলে রাখার পরিকল্পনা করেছে, যাদের মধ্যে মোহনবাগানের 2 তরুণ ডিফেন্ডার সৌরভ ভানওয়ালা এবং আমানদীপ, এদের দুজনকেই কিন্তু সিনিয়র দলের ব্যাকআপ হিসাবে রাখার পরিকল্পনা রয়েছে কোচ হোসে মলিনার। তবে এই 2 ভারতীয় ডিফেন্ডারের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং যেমনটা জানা গেছিল মোহনবাগান দলের এই 2 তরুণ ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য ISL এর বেশ কিছু ক্লাব কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল। তবে তোমাদের যেমনটা জানিয়েছিলাম, এই আমানদীপ এবং সৌরভ এই দুজনের সাথেই নতুন চুক্তিবৃদ্ধির কথাবার্তা চালাচ্ছে বাগান ম্যানেজমেন্ট। আর বর্তমানে দাঁড়িয়ে এই বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, গত 2 দিন আগে আমানদীপ এবং সৌরভ এই দুজনের সাথেই 2+1 ইয়ারের ডিলে নতুন চুক্তি সেরে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং এই 2 জনের পাশাপাশি আরও বেশ কিছু তরুণ প্লেয়ার যাদের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের, তাদের সাথেও কিন্তু নতুন করে চুক্তি সেরে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে আগামীতে তাদের সিনিয়র দলের সাপ্লাই লাইনের জন্য নিজেদের তরুণ দলের ওপরই ভরসা দেখাতে চলেছে সেটা বলাই যায়, যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। কারণ নিজেদের জুনিয়র দল থেকে প্লেয়ার সিনিয়র দলের জন্য প্রমোট করা হলে তাহলে কিন্তু অন্য কোনো দল থেকে বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো প্লেয়ারকে দলে নিতে হবে না মোহনবাগানের, আর এটা কিন্তু ট্রান্সফার মার্কেটে একটা বাড়তি সুবিধা পাবে মোহনবাগান দল। তো
তো যাই হোক বন্ধুরা, মোহনবাগান দলের এইরকম পরিকল্পনা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।